আচ্ছা, চলো আমরা স্টার্ট করি। আমরা লাস্ট ক্লাসে যেটা ডিসকাস করেছিলাম শেষ অবধি সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশন অফ রেজিস্টার্স, প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার্স। সিরিজ কম্বিনেশন অফ রেজিস্টার্স থেকে আমরা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করেছিলাম। প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার্স থেকে আমরা একটা সেমভাবে একটু অন্য অ্যাপ্রোচে আমরা ক্যালকুলেট করেছিলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য কম্বিনেশন। জাস্ট আমি একবার ছোট্ট করে রিক্যাপ করে দিচ্ছি। সিরিজ কম্বিনেশানে কারেন্ট থ্রু ইচ ইন্ডিভিজুয়াল রেজিস্টার ইজ সেম, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ রেজিস্টার ইজ ডিফারেন্ট। প্যারালাল কম্বিনেশনের কেসে অপোজিট, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ রেজিস্টার ইজ সেম বাট কারেন্ট থ্রু ইচ ইন্ডিভিজুয়াল রেজিস্টার ইজ ডিফারেন্ট। এইবারে আমরা ওহমস ল ইউজ করে বেসিক্যালি সিম্পল সার্কিট আমরা তাকে অ্যানালাইজ করতে পারি এবং সেই সিম্পল সার্কিট থেকে আলটিমেটলি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলা যাক, যদি কোনো কিছুর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেশান অর টোটাল কারেন্ট ক্যালকুলেশান, এগুলো আমরা করতে পারি সিম্পল পার্টে। কিন্তু যেই মোমেন্টে একটা সার্কিটের মধ্যে ধরা যাক সিরিজ প্যারালাল কম্বিনেশান সেইভাবে সিম্পল ওয়েতে ডিফাইন্ড হচ্ছে না, বা যেখানে মোর দ্যান ওয়ান কম্বিনেশান আছে, মোর দ্যান ওয়ান কারেন্ট সোর্সেস আছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের এই সিম্পল ওহমস ল খুব একটা এফেক্টিভ নয়। তখন আমাদের যে রুলটার হেল্প নিতে হয় সেই রুলটার নাম হচ্ছে কিরশফস রুলস অর কিরশফস লস, যেভাবে আমরা প্রোনাউন্স করি। তো এই রুলসটা, এইখানে দুটো রুল আছে। একজন জার্মান ফিজিসিস্ট ছিলেন গুস্তাভ রবার্ট কিরশফ, তিনি এই দুটো টেকনিককে ডেভেলপ করেছিলেন কমপ্লেক্স সার্কিটকে অ্যানালাইজ করার জন্য। হ্যাঁ স্যার, এই টপিকটা ইম্পর্টেন্ট আছে না? এটা দেখছিলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে ছিল। এটা টপিকটা ইম্পর্টেন্ট এবং আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। ভালো করে সবাই প্রসেসটা ফলো করবে, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে দুটো রুল আছে। রুল নাম্বার 1 যদি বলি খুব সিম্পল ওয়েতে সেটাকে আমরা বলি লুপ। প্রথমে আমি লুপ না বলে ফার্স্টে আমি স্টার্ট করব জাংশন রুল, আর সেকেন্ড যে রুলটা রয়েছে তাকে আমরা বলবো লুপ রুল। এখানে খুব সিম্পল ওয়েতে আমাদের ডিফাইন করতে হবে। প্রথম কন্ডিশন, হোয়াট ইজ এ জাংশন? যদি আমাকে এই কোয়েশ্চেনটা করা হয় তাহলে আমার আনসার কি হবে? কোনো একটা সার্কিটে জাংশন হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে 3 অর মোর দ্যান 3 কন্ডাক্টারস মিট। তাহলে জাংশন ইন এ সার্কিট হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে তিনটে বা তিনটের থেকে বেশি অ্যামাউন্টে বা বেশি নাম্বারে কন্ডাক্টারস এসে মিট করবে। তাহলে পরে এটা হচ্ছে আমার ফার্স্ট আনসার। সেকেন্ড আনসার হচ্ছে বা সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ এ লুপ? লুপ হচ্ছে যে কোনো টাইপের ক্লোজড কন্ডাক্টিং পাথ। তাহলে এনি ক্লোজড কন্ডাক্টিং পাথ ইজ এ লুপ। এই দুটো ডেফিনেশন আগে ক্লিয়ার হলো কিনা সবাই বলো। তাহলে জাংশন কি? কোনো একটা সার্কিটে জাংশন হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্ট যেখানে 3 অর মোর দ্যান 3 কন্ডাক্টারস মিট করছে, আর লুপ হচ্ছে এনি ক্লোজড কন্ডাক্টিং পাথ। এই দুটো ডেফিনেশন সবার ক্লিয়ার হয়েছে? স্যার, হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা। এইবারে আমরা প্রথমে যেটা করব নাম্বার 1, সেটাকে আমরা বলছি হচ্ছে জাংশন রুল, যেটার আরেকটা নাম হচ্ছে কেসিএল। কেসিএল এর ফুল ফর্ম কি? এটা তো FEEE-তে পড়া হয়েছে। এর নাম হচ্ছে কিরশফ। হ্যাঁ, হয়নি? আচ্ছা, কিরশফস কারেন্ট ল, জাংশন রুল অর কিরশফস কারেন্ট ল।
কি বলছে ভালো করে দেখা যাক এই রুলটা বলছে কোনো একটা জাংশনে, সার্কিটের কোনো একটা জাংশনে যতগুলো কারেন্ট মিট করছে তাদের অ্যালজেব্রাইক সাম উইল অলওয়েজ বি ইকুয়াল টু 0। তাহলে স্টেটমেন্টটা কি বলছে? স্টেটমেন্টটা বলছে অ্যাট এনি জাংশন দ্য সাম অফ দ্য কারেন্টস মাস্ট বি ইকুয়াল টু 0। তাহলে পরে যদি আমি এটাকে ম্যাথামেটিক্যালি লিখতে চাই, তাহলে ম্যাথামেটিক্যালি এর ফর্মুলেশনটা কীরকম দাঁড়াবে? ম্যাথামেটিক্যালি এর ফর্মুলেশনটা হচ্ছে এই রকম, সামেশন আই অ্যাট এনি জাংশন অর অ্যাট এভরি জাংশন ইজ অলওয়েজ ইকুয়াল টু 0। কথাটার মানে কি? প্রথম কথা যেটা বলে সেটা হচ্ছে, কোয়েশ্চেন করতে পারে অনেক সময় 1 মার্কের কোয়েশ্চেনে, যে এই কেসিএল বা জাংশন রুল, এই রুলটা কোন লয়ের উপর বেস করে ডিফাইন্ড বা কোন লয়ের অ্যাপ্লিকেশান? তার আনসার হচ্ছে এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ চার্জ এর উপর ডিপেন্ড করে। এর আন্ডারলাইন প্রিন্সিপাল হচ্ছে ল অফ কনজারভেশন অফ চার্জ। ল অফ কনজারভেশন অফ চার্জে আমি কি বলেছিলাম? চার্জকে আমরা ক্রিয়েট করতে পারি না, চার্জকে আমরা ডিস্ট্রয় করতে পারি না, ঠিক মাসের মতন। একটা কোনো সিস্টেমের টোটাল অ্যামাউন্ট অফ চার্জ উইল অলওয়েজ বি কনস্ট্যান্ট অর কনজার্ভড। ঠিক যেরকম আমরা মাস পড়েছিলাম, মাস ক্যান নেভার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়, সেরকম চার্জকে ক্রিয়েটও করা যায় না, চার্জকে ডিস্ট্রয়ও করা যায় না। এবারে যখন একটা কোনো জাংশন নিয়ে আমি কাজ করব, সেই জাংশনে যেহেতু চার্জকে ক্রিয়েট করতে পারবো না বা চার্জকে ডিস্ট্রয় করতে পারবো না, সেই জন্য মনে রাখতে হবে কোনো জাংশনে চার্জ কখনো অ্যাকুমুলেটেড হতে পারে না, মানে জমে থাকতে পারে না। তার মানে ওই জাংশনে পার ইউনিট টাইমে যতটা অ্যামাউন্টের চার্জ আসবে ওই জাংশনে, ঠিক ততটা অ্যামাউন্টের চার্জ পার ইউনিট টাইমে ওই জাংশনকে লিভ করে বেরিয়ে যাবে। তার মানে আমি যদি বলি যে টোটাল চার্জ এন্টারিং এ জাংশন পার ইউনিট টাইম, দেন দ্যাট কোয়ান্টিটি মাস্ট অলওয়েজ বি ইকুয়াল টু দ্য টোটাল চার্জ লিভিং দ্য জাংশন অর লিভিং দ্য সেম জাংশন পার ইউনিট টাইম। এইটা খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন। তাহলে আমি কি বললাম? যেটা বললাম সেটা হচ্ছে নো চার্জ ক্যান অ্যাকুমুলেট অ্যাট এ জাংশন। অ্যাকুমুলেট করা মানে জমে থাকা, জমে থাকতে পারবে না। সো টোটাল চার্জ এন্টারিং এ জাংশন পার ইউনিট টাইম মাস্ট বি ইকুয়াল টু দ্য টোটাল চার্জ লিভিং দ্য সেম জাংশন পার ইউনিট টাইম। এবার চার্জ পার ইউনিট টাইম মানে কি? কারেন্ট, আমরা জানি এটা। তার মানে চার্জ পার ইউনিট টাইমের জায়গায় যদি আমি এই টার্মটাকে কারেন্ট দিয়ে রিপ্লেস করি, তার মানে টোটাল কারেন্ট এন্টারিং এ জাংশন শুড বি এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য টোটাল কারেন্ট লিভিং দ্য জাংশন। সেই কারণের জন্য অ্যালজেব্রাইক সাম অফ কারেন্টস ইনটু এ জাংশন মাস্ট অলওয়েজ বি ইকুয়াল টু 0। এই অবধি ক্লিয়ার হলো কিনা বলো সবাই? এই অবধি বোঝা গেছে যেটা আমি বললাম? ইয়েস স্যার। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? বাকি স্টুডেন্টদের কাছে ক্লিয়ার হয়েছে? আমি রিপ্লাই করো, রিপ্লাই না করলে কিন্তু আমি বুঝতে পারি এটা যদি ক্লিয়ার না হয় এর পরের ক্যালকুলেশন করতে পারবে না। এইবারে আমাদের একটা, এই যে টোটাল জিনিসটা বললাম, এটাকে আমরা একটা ফিগার দিয়ে বোঝার চেষ্টা করি। এই ডায়াগ্রামের মধ্যে একটা যে কোনো জাংশনকে দেখানো হয়েছে সার্কিটে, পয়েন্ট ও দিয়ে যেটা ডিনোটেড। এর মধ্যে কি দেখতে পাচ্ছি ফিগারে? I1, I2, I3 কারেন্ট জাংশন ওর দিকে আসছে, I4, I5 বেরিয়ে যাচ্ছে। এবার মনে রাখতে হবে আমরা একটা কনভেনশন ইউজ করি। কনভেনশনটা কি? যে কারেন্টগুলো জাংশনে এন্টার করবে বা যে কারেন্টগুলো জাংশনের দিকে ডাইরেক্টেড থাকবে, দে উইল অলওয়েজ বি ট্রিটেড অ্যাজ পজিটিভ,
আর যারা জাংশন থেকে ডাইরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন থাকবে বা জাংশন থেকে যারা লিভ করে যাবে তাদেরকে কনসিডার করতে হবে অ্যাজ নেগেটিভ। তাহলে পরে আমরা এই কনভেনশনটাকে ইউজ করব, কি বলবো, দ্য কারেন্টস এন্টারিং এ জাংশন ইজ considered to be positive while the currents leaving the junction এক মিনিট, এটা আর হবে, আর considered to be negative। তাহলে এই লজিকে i1 i2 i3 হচ্ছে পজিটিভ, i4 i5 হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে একটা কনভেনশন, এই কনভেনশনটা আমাদেরকে মেনটেন করতে হবে। একটা মিনিট একটুখানি হোল্ড করো, এক মিনিট। রাজু দা ফোন করছে। হ্যাঁ, হ্যালো। তো তাহলে পরে সেক্ষেত্রে আমরা কি কনসিডার করছি, আমাদের কনসিডারেশনটা হচ্ছে জাংশনের দিকে ডাইরেক্টেড কারেন্ট বা কারেন্ট যেগুলো এন্টার করবে দে উইল বি ট্রিটেড অ্যাজ পজিটিভ, আর যারা জাংশন থেকে লিভ করে বেরিয়ে যাবে তারা হচ্ছে নেগেটিভ। তাহলে এই কন্ডিশন ওয়াইজ i1 i2 i3 পজিটিভ, i4 i5 নেগেটিভ। এবার ল কি বলেছে, অ্যাট এনি জাংশন সাম অফ দ্য কারেন্টস মাস্ট বি ইকুয়াল টু 0। তাহলে পরে আমি যদি সেই লজিকটাকে ফলো করি তাহলে পরে আমি কি লিখব, এটাকে এখন এই মোমেন্টে বাদ দাও। তাহলে দেখো সাম অফ অল দ্য কারেন্টস, এবার সাইন কনভেনশন ইউজ করছি, তাহলে i1 i2 i3 পজিটিভ, i4 i5 নেগেটিভ, এদের টোটাল সামেশন হচ্ছে ইজ ইকুয়াল টু 0। তাহলে পরে আমি যদি এবারে i4 আর i5কে রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন নিয়ে চলে যাই, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে টোটাল কারেন্টস এন্টারিং দ্য জাংশন, রাইট হ্যান্ড সাইড হচ্ছে টোটাল কারেন্টস লিভিং দ্য জাংশন। তাহলে কিরশফস ল থেকে বা জাংশন রুল থেকে, কেসিএল থেকে আমি আরও একটা অল্টারনেটিভ ডেফিনেশন পাচ্ছি। সেই ডেফিনেশনটা কি, যে দ্য সাম অফ ম্যাগনিটিউডস অফ অল দ্য কারেন্টস এন্টারিং এ জাংশন or directed towards a junction is equal to the sum of magnitudes of all the currents directed out of the junction or leaving the junction। তাহলে পরে আমাদের যদি অল্টারনেটিভ ডেফিনেশন বলতে হয় তাহলে অল্টারনেটিভ ডেফিনেশনে আমি কি বলতে পারি, আমি এই স্টেটমেন্টটা বলতে পারি যে সাম অফ magnitudes of currents directed into a junction or entering the junction equals the sum of magnitudes of current directed out of the junction or leaving the junction। এটা ক্লিয়ার হলো কিনা সবাই বলো? ইয়েস স্যার। বাকি স্টুডেন্টদের কাছে ক্লিয়ার হয়েছে? বাকি স্টুডেন্টরা, আচ্ছা তাহলে এটা হয়ে গেল আমাদের জাংশন রুল। এটা রিলেটিভলি খুব ইজি রুল। লুপ রুলটাও ইজি, কিন্তু লুপ রুলটা একটু বুঝতে হবে, ভালো করে সবাই বোঝো। সেকেন্ড হচ্ছে লুপ রুল, যেটাকে আমরা বলি কেভিএল। কেভিএল মানে হচ্ছে কিরশফস ভোল্টেজ ল। এটা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর এনি ক্লোজড লুপ।
লুপটা ক্লোজড হতে হবে, কেন ক্লোজড কন্ডাক্টিং পাথ না হলে কিন্তু লুপ ক্রিয়েটেড নয়। এবারে এই লটা কি বলছে? ল বলছে একটা ক্লোজড লুপের মধ্যে যত টাইপ অফ পোটেনশিয়াল ডিফারেন্সেস পাবো তাদের যদি আমি সাম আপ করি, এই কার মাইক অন আছে, মাইকটা একটু অফ করো, তাদের যদি আমি সাম আপ করি তাহলে পরে আমি সেই সামেশানের ভ্যালু পাবো ইকুয়াল টু 0। তার মানে রুলটা কি বলছে? রুল বলছে দ্য সাম অফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্সেস অ্যাক্রস all the elements around any closed circuit loop must be equal to 0। তাহলে পরে ম্যাথামেটিক্যালি কি হবে? ঠিক যেরকমভাবে এরকম আমরা সামেশান সাইন দিয়ে লিখেছিলাম এখানেও এক্স্যাক্টলি সেমভাবে লিখব। তাহলে সি কি হবে আমাদের এখানে? ফর্মুলাটা হচ্ছে সামেশান অফ ভি, কারণ পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা ভি দিয়ে ডিনোট করি ইন জেনারেল। একটা ক্লোজড লুপের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে তাদের অ্যাক্রসে যত পোটেনশিয়াল ডিফারেন্স পাবো এদেরকে যদি একসাথে আমি যোগ করি তাহলে পরে আমার আলটিমেট ভ্যালু হবে 0। এবার এখানে এলিমেন্ট মানে সার্কিট এলিমেন্ট মানে কারেন্ট যখন একটা রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো করে তখন সেই রেজিস্টারের অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েটেড হয়। আবার আমরা লাস্ট ক্লাসে পড়েছি একটা ব্যাটারি বা সেলের ইএমএফ দ্যাট ইজ অলসো এ পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পরে কোনো ক্লোজ লুপের মধ্যে যদি রেজিস্টার থাকে, ব্যাটারি থাকে, তাহলে ব্যাটারির ইএমএফকে কনসিডার করতে হবে, রেজিস্টারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সকে কনসিডার করতে হবে, তাদেরকে যোগ করতে হবে। এবার আমরা লাস্ট ক্লাসে যখন পোটেনশিয়াল কি বলে ইএমএফ যখন ডিফাইন করেছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম? ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। যখন পোটেনশিয়ালের ডেফিনেশন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিলাম সেখানে আমি কি বলেছিলাম? ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, ওয়ার্ক ইজ ইকুইভ্যালেন্ট টু এনার্জি। তাহলে পরে আমাদের এই কেভিএল বা লুপ রুল কোন লয়ের উপর বেস করে দাঁড়িয়ে? লুপ রুল হচ্ছে বেস করে দাঁড়িয়ে আছে কনজারভেশন অফ এনার্জি। তাহলে পরে এর আন্ডারলাইন প্রিন্সিপাল হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। তাহলে পরে এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফোর্স হচ্ছে কনজারভেটিভ। এই ইলেকট্রিক ফোর্স কনজারভেটিভ বলেই আমরা এখানে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালটার উপর বেস করে এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতে পারি। তার মানে এটা কি বোঝাবে? একটা কোনো ক্লোজড সার্কিটের মধ্যে যদি ইলেকট্রিক পোটেনশিয়াল কিছু কিছু এলিমেন্টের অ্যাক্রসে ইনক্রিজ করে তাহলে অন্য কিছু এলিমেন্টের অ্যাক্রসে ডিক্রিজ করতে হবে, তবেই গিয়ে আমি সামেশানটা আলটিমেটলি পাবো হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। এই অবধি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, এরপরই বোঝার জায়গা। এই অবধি? আচ্ছা, এইবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট সাইন কনভেনশন আছে, যে জিনিসটা না করলে বা না বুঝলে আমরা কিন্তু কার্চফস বা কিরশফস ল অ্যাপ্লাই করতেই পারবো না। সাইন কনভেনশনস ফর দ্য লুপ রুল। কি সাইন কনভেনশন পাবো? আমাদের প্রথমে সার্কিটের মধ্যে কারেন্টের ডাইরেকশনটাকে ডিফাইন করতে হবে। তাহলে কোনো একটা পয়েন্টের থেকে কারেন্টের ডাইরেকশনটা আমরা আমাদের মতো করে ডিফাইন করলাম। কিরশফস মানে ভোল্টেজ ল আর কিরশফস জাংশন রুলের সবথেকে ভালো দিক বা সবথেকে বিউটিফুল অ্যাসপেক্ট হচ্ছে আমাদের যখন একটা কোনো সার্কিট দেওয়া হয় সেই সার্কিট হয়তো দেখে আমরা বুঝতে পারছি না একটা কোনো পার্টিকুলার ব্রাঞ্চে কারেন্ট লেফট টু রাইট ট্রাভেল করবে না রাইট টু লেফট ট্রাভেল করবে।
তখন আমাদের কাছে ইমিডিয়েট মাথাতে যে কোয়েশ্চেনটা অ্যারাইজ করে, আমি যদি সার্কিট ডায়াগ্রামের মধ্যে অ্যারোটা ভুল দিয়ে দিই তাহলে পরে তো আমার ডায়াগ্রাম এরর হয়ে গেল, ইনকারেক্ট হয়ে গেল, আমি তো 0 পাবো। কিরশফস লর এটাই হচ্ছে বিউটি, আমি কারেন্টের ডাইরেকশান আমার মতো করে আমি অ্যাসাইন করে দেব, আমাকে চিন্তা করতে হবে না আমি কারেন্টের ডাইরেকশান কারেক্ট দিয়েছি না ইনকারেক্ট দিয়েছি, আমি একটা লজিককে মেনে আমি কারেন্টের ডাইরেকশানকে অ্যাসাইন করব। আমার যদি অ্যাসাইন্ড কারেন্টের ডাইরেকশান যেভাবে আমি ড্র করেছি ডায়াগ্রামের মধ্যে যদি কারেক্ট হয় তাহলে পরে আমার রেজাল্টে কারেন্টটা পজিটিভ আসবে। আর যদি আমার অ্যাসাইন্ড ডাইরেকশান, আমার যেটা মনে হয়েছে কারেন্ট একটা সার্কিটের মধ্যে দিয়ে কোনো একটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে লেফট টু রাইট যাচ্ছে, যেটা আমার মনে হয়েছে, কিন্তু ইন রিয়েলিটি দেখা যাচ্ছে কারেন্ট লেফট টু রাইট নয়, কারেন্ট ওই ব্রাঞ্চে রাইট টু লেফট যাচ্ছে, তখন আমার কারেন্টের রেজাল্ট আসবে সেম ভ্যালু উইথ এ নেগেটিভ সাইন। ভ্যালু কিন্তু কখনো চেঞ্জ হবে না। যদি নেগেটিভ আসে তখন আমাকে লিখে দিতে হবে যে আমি কনসিডার করেছিলাম কারেন্ট সাপোজ এ থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে, কিন্তু নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে যে ইন রিয়েলিটি কারেন্ট এ টু বি নয় বি টু এ যাচ্ছে। তাহলে কিরশফস লয়ের সবথেকে বিউটিফুল অ্যাসপেক্ট হচ্ছে আমি যখন একটা ডায়াগ্রামের মধ্যে কারেন্টের অ্যারোটাকে প্লট করছি, আমার এটা মাথাতে চিন্তা করার কোনো দরকারই নেই, কোনো অ্যাংজাইটি রাখারই দরকার নেই যে আমি কারেন্টটাকে কারেক্টলি প্লট করলাম না আমার প্লটিংটা ইনকারেক্ট হয়ে গেল। আমি একটা লজিককে ফলো করে কারেন্টকে প্লট করে দেব। আমার প্লটিং যদি, আমার লজিক যদি তো আমার গিভেন কন্ডিশনের উপর বেস করে অ্যাকিউরেট হয় তাহলে পরে কারেন্টের রেজাল্ট পজিটিভে বেরোবে। যদি দেখা যায় আমার অ্যাসাইন ডিরেকশান অ্যাকচুয়াল সিনারিওর রেসপেক্টে উল্টো হয়ে গেছে, অপোজিট হয়ে গেছে, তখন আমার কারেন্টের রেজাল্ট বেরোবে সেম ভ্যালু, ভ্যালু চেঞ্জ হবে না, একটা নেগেটিভ সাইন আসবে। কারেন্ট তো নেগেটিভ নয়, সেই কারণের জন্য আমরা তখন ওই নেগেটিভ সাইনটাকে জাস্টিফাই করে দেব এইভাবে যে আমি কনসিডার করেছিলাম কারেন্ট পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাচ্ছে, কিন্তু নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে না ইন রিয়েলিটি কারেন্ট এ থেকে বিতে যাচ্ছে না, কারেন্ট যাচ্ছে বি থেকে এতে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সবথেকে বড় মানে অ্যাডভান্টেজ, যেখানে আমার সার্কিট ডায়াগ্রাম নিয়ে এত মাতামাতি করার কোনো দরকার নেই। এইবার সাইন কনভেনশন খুব ভালো করে সবাই ফলো করো। ইএমএফ এর সাইন কনভেনশনটা কীরকম? কিরশফস লুপ রুল যখন আমরা ফলো করব, অ্যাপ্লাই করব, তখন আমাদের লুপের মধ্যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করে অ্যারাউন্ড দ্যাট লুপ একটা পার্টিকুলার ডাইরেকশানে ঘুরতে হবে, মুভ করতে হবে। আমার সেই মুভমেন্টের ডাইরেকশান ক্লকওয়াইজ হতে পারে, মুভমেন্টের ডাইরেকশান অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। তাহলে এই যে ট্র্যাভেলের অ্যারোটা দিয়েছি, এই ট্র্যাভেলের অ্যারোটা ডিফাইন করছে আমার কোনো একটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে আমি কোন ডাইরেকশানে যাচ্ছি, সেটা আমার একটা ইম্যাজিনারি ট্র্যাভেলিং পাথ। মনে রাখবে, যদি আমি কোনো একটা লুপে একটা গিভেন সার্কিটে ক্লকওয়াইজ ট্র্যাভেল করি তাহলে সব লুপে আমাকে ক্লকওয়াইজ ট্র্যাভেল করতে হবে। যদি আমি কোনো একটা লুপে অ্যান্টি ক্লকওয়াইজ ট্র্যাভেল করি তাহলে বাকি সব কটা লুপে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ট্র্যাভেল করতে হবে। এরকম করতে পারবো না একটা লুপে ক্লকওয়াইজ ট্র্যাভেল করছি আরেকটা লুপে অ্যান্টি ক্লকওয়াইজ ট্র্যাভেল করছি, তাহলে কিন্তু এরর আসবে। যদি ক্লকওয়াইজ মুভ করি তাহলে ক্লকওয়াইজ সব লুপের জন্য, যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। এবারে ট্র্যাভেল করার সময়তে আমরা কীরকম কন্ডিশান পাবো? কিছু কন্ডিশানে আমার দেখব আমার ট্র্যাভেল করার অ্যারোটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে ডাইরেক্টেড রয়েছে, আবার কিছু কিছু কেসে আমরা পাবো আমার ট্র্যাভেলের অ্যারোটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে ডাইরেক্টেড আছে। এবারে আমি কোন ইএমএফটাকে পজিটিভ নেব? মনে রাখতে হবে, আমি যদি ট্র্যাভেল করি নেগেটিভ টু পজিটিভ তাহলে পরে আমাকে এই ইএমএফটাকে কনসিডার করতে হবে অ্যাজ প্লাস। তার মানে আমার যদি
ট্র্যাভেলের ডাইরেকশন হয় ইফ উই ট্র্যাভেল ফ্রম দ্য নেগেটিভ টার্মিনাল টু দ্য পজিটিভ টার্মিনাল অফ এ সেল অর ব্যাটারি, তাহলে এর কন্ডিশনটা কি হবে? কন্ডিশন হচ্ছে দ্য ইএমএফ উইল বি কনসিডার্ড অ্যাজ পজিটিভ। কেন বলে দিচ্ছি, আমি এই লাইনটাকে কপি করে নিই একটু টাইম সেভ করার জন্য, কিন্তু যদি অপোজিট হয়, আমার ট্র্যাভেল পাথ যদি হয় ব্যাটারির পজিটিভ টু নেগেটিভ টার্মিনাল, তখন আমার ইকে কনসিডার করতে হবে অ্যাজ নেগেটিভ। কেন কেন এটা করব? আমার হিসেব অনুযায়ী প্লাস থেকে মাইনাস গেলে আমার প্লাস হওয়া উচিত ছিল, কিন্তু প্লাস থেকে মাইনাসে গেলে আমি বলছি ইএমএফকে কনসিডার করতে হবে নেগেটিভ, মাইনাস থেকে প্লাসে গেলে ইএমএফকে কনসিডার করতে হবে পজিটিভ। তার কারণ হচ্ছে আমি যদি নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ টার্মিনালে যাই, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অর ইএমএফের ভ্যালু ইনক্রিজ করছে মাইনাস থেকে প্লাস, তার মানে আমার ট্র্যাভেলের ডাইরেকশান হচ্ছে ইন দ্য ডাইরেকশান অফ ইনক্রিজিং পোটেনশিয়াল, তাহলে পরে সেই ইএমএফটাকে আমাকে কনসিডার করতে হবে অ্যাজ এ পজিটিভ। কিন্তু যখন আমি ব্যাটারি পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনাল ট্রাভেল করব, তখন আমার ডাইরেকশানটা হবে ইন দ্য ডাইরেকশান অফ ডিক্রিজিং পোটেনশিয়াল, কেন আমি প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছি। তাহলে আমি যদি ট্রাভেল করি ইন দ্য ডাইরেকশান অফ ডিক্রিজিং পোটেনশিয়াল, পোটেনশিয়ালের ভ্যালু ডিক্রিজ করছে, দ্যাট মিনস পোটেনশিয়াল হ্যাজ টু বি কনসিডার্ড অ্যাজ নেগেটিভ। কিন্তু যখন আমার ট্রাভেলের ডাইরেকশান হবে ইন দ্য ডাইরেকশান অফ ইনক্রিজিং পোটেনশিয়াল, ইএমএফ শুড বি কনসিডার্ড অ্যাজ পজিটিভ। এই দুটো রুল ক্লিয়ার হলো কিনা সবাই বলো? ইয়েস স্যার। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তা একটু রিপ্লাই করো না, আমাকে এতবার করে জিজ্ঞাসা করতে হয় কেন? তোমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই করতে পারো না? এবার সেকেন্ড কনভেনশন হচ্ছে, যদি রেজিস্টার থাকে, কারণ একটা সেলের মধ্যে ইএমএফ থাকবে, একটা সেলের মধ্যে এরকম কিছু রেজিস্টার্স থাকবে, রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়া মানেই হচ্ছে সেখানে তার অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। এবারে কি দেখা যাচ্ছে, যখন রেজিস্টারের কন্ডিশন দেখব, তখন আমাকে দেখতে হবে আমি যখন ট্রাভেল করছি তখন আমি রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোর অপোজিটে ট্রাভেল করছি না কারেন্ট ফ্লোর ডাইরেকশানে ট্রাভেল করছি। যদি আমি ট্রাভেল করি রেজিস্টারের অ্যাক্রসে এগেনস্ট দ্য ফ্লো অফ কারেন্ট, তখন আমাকে এই রেজিস্টারের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ডেভেলপ করবে, যেটা ওহমস ল থেকে আই ইন্টু আর করে পাবো, সেটাকে কনসিডার করতে হবে পজিটিভ। আর যখন আমি ট্রাভেল করব রেজিস্টারের মধ্যে দিয়ে ইন দ্য ডাইরেকশান অফ কারেন্ট, তখন পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য রেজিস্টারকে কনসিডার করতে হবে অ্যাজ নেগেটিভ। তাহলে পরে এখানে আমার কন্ডিশন কি হবে? ইফ উই ট্রাভেল থ্রু এ রেজিস্টার ইন দ্য ডাইরেকশান অফ অপোজিট টু দ্য কারেন্ট, তাহলে আমার কন্ডিশন হবে আইআর। আইআর মানেই হচ্ছে ভি, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স মাস্ট বি কনসিডার্ড অ্যাজ পজিটিভ। বলে দিচ্ছি কেন হবে।
আর যদি আর যদি অপোজিটটা হয়, তার মানে আমি ট্রাভেল করছি ইন দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট, তখন আমাদের ভিকে কনসিডার করতে হবে অ্যাজ নেগেটিভ। কেন? ঠিক আগের বারের মতো লজিক। একটা রেজিস্টারের মধ্যে দিয়ে বা একটা সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে সবসময় ফ্লো করে। তাহলে আমি যদি ট্রাভেল করি এগেনস্ট দ্য কারেন্ট, তাহলে আমি কি লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়াল এন্ডের দিকে যাচ্ছি। তার মানে আবার আমি ট্রাভেল করছি ইন দ্য ডাইরেকশন অফ ইনক্রিজিং পোটেনশিয়াল। তাহলে পরে পোটেনশিয়াল ইনক্রিজ করলে পোটেনশিয়াল ডিফারেন্সকে কনসিডার করতে হবে পজিটিভ। আর যদি আমি ট্রাভেল করি ইন দ্য ডাইরেকশন অফ কারেন্ট, তার মানে কি কারেন্ট ট্রাভেল করছে হায়ার টু লোয়ার পোটেনশিয়াল, আমিও ট্রাভেল করছি হায়ার টু লোয়ার পোটেনশিয়াল, তার মানে আমি ট্রাভেল করছি ইন দ্য ডাইরেকশন অফ ডিক্রিজিং পোটেনশিয়াল। তখন আমার পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু ডিক্রিজ করছে, তার মানে আমাকে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে কনসিডার করতে হবে নেগেটিভ। তাহলে কারেন্টের অপোজিটে ট্রাভেল করলে অ্যাক্রস এ রেজিস্টার অর থ্রু এ রেজিস্টার পোটেনশিয়াল ডিফারেন্স পজিটিভ। আর যদি কারেন্টের ডাইরেকশানে করি তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স নেগেটিভ। এই দুটো সাইন কনভেনশন ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার। সবাই বুঝতে পেরেছো? এই সাইন কনভেনশনটা সবার ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এইবারে আমি ওহমস ল এই কিরশফস ল দিয়ে আমরা হুইটস্টোন ব্রিজ বলে একটা ব্রিজ আছে, যে ব্রিজ দিয়ে আমরা আননোন রেজিস্টারের ভ্যালু বা আননোন রেজিস্ট্যান্সের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি, সেটাকে আমি ডিফাইন করব। এইটা দিয়ে যদি আমরা কিরশফস ল দিয়ে ডিফাইন করি তাহলে পরে সেক্ষেত্রে আমাদের কাছে কি হবে, আমাদের কিরশফস লর অ্যাপ্লিকেশনটাও হয়ে যাবে, হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালটাও আমরা অ্যাপ্লাই বা প্রুফ করে ফেলবো। এবার হুইটস্টোন ব্রিজটাকে নিয়ে আমরা ডিসকাস করছি। আচ্ছা, যদি কারোর অসুবিধা হয় এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই সাইন কনভেনশন ফর ইএমএফটা একটা স্ক্রিনশট নাও, তারপরে আমি রেজিস্টারেরটা দেখাচ্ছি। স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নেওয়া হলে বলবে। কমপ্লিট হয়ে গেছে। এবারে সাইন কনভেনশন ফর রেজিস্টার্সটা নাও। স্যার হয়ে গেছে। সবাই নিয়েছো? ইয়েস স্যার। আচ্ছা, এইবার আমরা এটা কিন্তু বইতে নর্মাল ওহমস ল দিয়ে আছে, আমি তোমাদের কিরশফস ল দিয়ে বলে দিচ্ছি, তাহলে এই লটা এই মোমেন্টে পড়লাম, এটার একবারে অ্যাপ্লিকেশনটাও হয়ে যাবে। হুইটস্টোন ব্রিজ, এই হুইটস্টোন ব্রিজটা মনে রাখতে হবে, ইট ইজ এ ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল সার্কিট যেটাকে আমরা ইউজ করি টু মেজার আননোন ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। 1833-তে স্যামুয়েল হান্টার ক্রিস্টি বলে একজন সায়েন্টিস্ট এটা প্রথম ইনভেন্ট করেন এবং পরবর্তীকালে এটাকে পপুলারাইজ করেন স্যার চার্লস হুইটস্টোন। সেই কারণের জন্য তিনি পপুলারাইজ করেছিলেন বলে এই ব্রিজটার নাম হয় হুইটস্টোন ব্রিজ। এখানে 4টে রেজিস্টার থাকবে, এই 4টে রেজিস্টার থেকে আমাদের একটা ইকুয়েশন ডেভেলপ করতে হবে। এই 4টে রেজিস্টারের মধ্যে একটা রেজিস্টারের রেজিস্ট্যান্স থাকবে আননোন, যার ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে। একটা রম্বাসের ফর্মে এই ব্রিজটা থাকে। কীরকম দেখো, এইটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজ সার্কিটটা। এ বি সি ডি এটা একটা রম্বাস, তার 4টে আর্ম। এ বি আর্মে রয়েছে পি, বিসি আর্মে রয়েছে কিউ,
এডি আর্মে রয়েছে আর, ডিসি আর্মে রয়েছে এস। কেউ আবার যেন পি কিউ আর এস এরকম লিখো না, এই অ্যারেঞ্জমেন্টটাই রাখতে হবে, পি কিউ আর এস। এবারে এই যে কোনো রম্বাসের বা যে কোনো কোয়াড্রিল্যাটেরাল চতুর্ভুজের দুটো পেয়ার অফ অপোজিট পয়েন্টস থাকে। এখানে একটা পেয়ার কোনটা, এ আর সি, আর আরেকটা পেয়ার হচ্ছে বি আর ডি। তাহলে এই যে বি আর ডি দুটো অপোজিট জাংশন, তার মধ্যে একটা গ্যালভানোমিটার কানেক্ট করা হয়েছে এবং সেখানে একটা কি অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে যাতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো না করে। আর এ আর সি যেটা আরেকটা অপোজিট পেয়ার বা অপোজিট পেয়ার অফ জাংশন, তার মাঝখানে একটা ব্যাটারি কানেক্ট করা হয়েছে এবং সেখানেও আরেকটা কি অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। তাহলে এই K1 K2 এই দুটো হচ্ছে সেফটির জন্য, যাতে কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো না করে গ্যালভানোমিটার অ্যাপারেটাসটা যাতে নষ্ট না হয়ে যায়, তার থেকে বাঁচানোর জন্য। এইটুকু অবধি সার্কিটটাকে সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? এই কম্বিনেশনটাকে কেন ব্রিজ বলা হলো, তার কারণ হচ্ছে এই গ্যালভানোমিটার সার্কিটকে ব্রিজড করা হয়েছে অ্যাক্রস টু প্যারালাল ব্রাঞ্চেস। একটা ব্রাঞ্চ হচ্ছে এবিসি আর আরেকটা ব্রাঞ্চ হচ্ছে এডিসি। এবার কি বলছে, যদি আমি K2 প্রেস করি, K1 প্রেস করি, ব্যাটারি থেকে সার্কিটটা কানেক্টেড হলো, ব্যাটারি থেকে সাপোজ আই কারেন্ট ড্র হলো, এ পয়েন্টে এসে কারেন্ট দুটো লাইন পাচ্ছে, একটা এবি একটা এডি। ফিগার বলছে এডির মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, বি থেকে আবার কারেন্টটা দুটো পার্টে ভাঙছে, বি থেকে ডি এর দিকে গ্যালভানোমিটারে সেফ কারেন্ট আইজি যাচ্ছে, বাকি I2 কারেন্ট বি থেকে সি এর দিকে যাচ্ছে, আর এ থেকে ডি এর দিকে I3 এসছিল, এই আইজিটা ডিতে এসে এখান থেকে ডি থেকে সি এর দিকে I4 হিসাবে যাচ্ছে, গিয়ে সিতে আবার I2 I4 অ্যাড হয়ে আই হিসাবে বেরিয়ে আসছে। এই অবধি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? ইয়েস স্যার। এই রে দাঁড়াও এক মিনিট, এটা আবার কি খুলে গেল। আচ্ছা, বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো যেটা আমি বললাম কারেন্টের ডিস্ট্রিবিউশনটা? বাকি স্টুডেন্টরা কি বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ধরে নিচ্ছি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার এই যে পি কিউ আর এস, যে দুটো আর্ম পি আর কিউকে কনসিডার মানে কন্টেন করছে, সেই দুটো আর্মকে আমরা বলি রেশিও আর্মস। তাহলে আমি কি বলবো, দ্য টু আর্মস কন্টেনিং দ্য রেজিস্ট্যান্সেস পি অ্যান্ড কিউ আর কল্ড রেশিও আর্মস। কেন রেশিও আর্ম বলছি একটু বাদে। এডি এই আর্মের মধ্যে আর রয়েছে, আর স্ট্যান্ডস ফর রিওস্ট্যাট। রিওস্ট্যাট মানে হচ্ছে যেখানে আমরা রেজিস্ট্যান্সকে ভ্যারি করাতে পারবো। তাহলে দ্য আর্ম কন্টেনিং দ্য রেজিস্ট্যান্স আর is called the rheostat arm or variable resistance arm. তাহলে আননোন কোনটা? আননোন হচ্ছে আমার এস। অনেক জায়গাতে এস এর জায়গাতে এক্সও লেখে, যেহেতু আননোনকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। তাহলে দ্য আর্ম কন্টেনিং the resistance S is called the unknown resistance arm. আমাকে কি করতে হবে, পি আর কিউকে
একটা রেশিওতে ফিট করতে হবে। আর এর সঙ্গে এসকে সে এমনভাবে সিলেক্ট করতে হবে, আর কেন এস তো আমাকে একটা আননোন রেজিস্ট্যান্স দেবে, আমি এসকে চেঞ্জ করতে পারবো না। তাহলে আর এর ভ্যালুকে চেঞ্জ করে আর এস এদের রেশিওকে পি আর কিউ এর রেশিওর সঙ্গে ইকুয়েট করাতে হবে। তাহলে পি আর কিউ আমার কাছে চয়েসেবল, আমি কি রেশিওতে সেট করব সেটা আমার নিজের উপর ডিপেন্ডেন্ট। আমি পি আর কিউকে 1:1 রেশিওতে রাখতে পারি, 10:1 রাখতে পারি, 100:1 রাখতে পারি, যে কোনো রেশিওতে রাখতে পারি। আমি পি আর কিউকে যে রেশিওতে রাখবো, আর এর ভ্যালুকে চেঞ্জ করে করে আমাকে আর বাই এস এই রেশিওটাকে পি আর কিউ এর রেশিওর সঙ্গে এক্স্যাক্টলি ম্যাচ করাতে হবে। যেই মোমেন্টে ম্যাচ করাবো, তার মানে আমি পি কিউ আর এসকে অ্যাডজাস্ট করে এমন একটা কন্ডিশান তৈরি করব যখন আমি দেখব গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। এই কন্ডিশানে আমরা বলি দ্য ব্রিজ ইজ ব্যালেন্সড। আর যে কন্ডিশানে আমরা দেখব গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, সেই কন্ডিশানটাকে আমরা বলবো হচ্ছে নাল কন্ডিশান অফ দ্য ব্রিজ। জিরো মিনস নাল, গ্যালভানোমিটার কারেন্টটা জিরো বলে আমরা সেটাকে বলবো নাল। তাহলে কি বললাম, দ্য রেজিস্ট্যান্সেস, কি কি রেজিস্ট্যান্সেস আছে, পি কিউ আর and S are so adjusted that no current flows through the galvanometer. যেই মোমেন্টে গ্যালভানোমিটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, the bridge is said to be ব্যালেন্সড। এবারে আমি বারবার একটা কথা বলেছি, কারেন্ট একটা সার্কিটের মধ্যে দিয়ে কখন ফ্লো করবে না, যদি সেই পার্টিকুলার সার্কিট বা পার্টিকুলার ব্রাঞ্চের দুটো এন্ডের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স না থাকে। তাহলে গ্যালভানোমিটার বি আর ডি পয়েন্টের মধ্যে কানেক্টেড, আমি তাহলে যখন বলবো নো কারেন্ট ফ্লোস থ্রু দ্য গ্যালভানোমিটার, এর একটাই আউটকাম, বি আর ডি পয়েন্টের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই। পোটেনশিয়াল ডিফারেন্স নেই মানে বি পয়েন্ট আর ডি পয়েন্টের পোটেনশিয়ালের ভ্যালু সেম। তাহলে আমি কি বলবো, দিস ইজ অনলি পসিবল হোয়েন দ্য জাংশনস বি অ্যান্ড ডি আর at the same potential, that is আমি যদি ম্যাথামেটিক্যাল টার্মে লিখি তাহলে পোটেনশিয়াল ভি অ্যাট বি ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু ভি অ্যাট ডি। এই কন্ডিশনটাকেই আমরা বলি হচ্ছে নাল কন্ডিশন। দিস ইজ অলসো called the null condition of the bridge. তার মানে যে কারেন্টটা I1 দিয়ে মানে I1 হিসাবে এ থেকে বি পয়েন্টের মধ্যে যাবে, সেই কারেন্টটা আর বি থেকে ডি এর দিকে আইজিতে ভাঙবে না, কারণ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। তার মানে যে কারেন্টটা I1 হিসাবে এ থেকে বি এর মধ্যে যাবে, এখন ফিগারে যেটা I2 দেখানো আছে, তখন I1 আর I2 এক্স্যাক্টলি সেম হবে। ঠিক একই রকমভাবে যে কারেন্টটা I3 হিসাবে আর এর মধ্যে দিয়ে যাবে, সেই কারেন্টটাই এস এর মধ্যে দিয়ে যাবে। তার মানে যেটা এখন I4 হিসাবে দেখানো আছে সেটা I3 সঙ্গে ইকুয়েট করতে হবে। তাহলে অ্যাট দিস কন্ডিশন আমি কি বলবো, এক মিনিট স্যার, এই ক্লাসে আছি, আমি একটু পরে ফোন করবো। আমি স্যার ওই 1:15 নাগাদ করছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার।
তাহলে এই কন্ডিশনে আমি কি পাবো, কারেন্ট থ্রু পি উইল বি এক্স্যাক্টলি কারেন্ট থ্রু কিউ, তার মানে I1 ইজ ইকুয়াল টু I2 অ্যান্ড কারেন্ট থ্রু আর শুড বি ইকুয়াল টু কারেন্ট থ্রু এস, তার মানে I3 শুড বি ইকুয়াল টু I4। এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা বলো? ইয়েস স্যার। সবার কাছে ক্লিয়ার হয়েছে? এবারে আমি কি করব, আমি এবার কিরশফস ল অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করছি দেখো, আমার কাছে দুটো লুপ এ বি ডি এ, বি সি ডি বি। বাই ডিফল্ট আমরা ক্লকওয়াইজ কি বলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটাকেই আমরা প্রেফার করি, কিন্তু অনেক বইতে ক্লকওয়াইজ রোটেশনও দেখানো হয়েছে, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে আমি প্রথমে সাপোজ বি পয়েন্ট থেকে স্টার্ট করছি, তাহলে বি থেকে আমি প্রথমে যাব হচ্ছে এর দিকে, তারপর এ থেকে যাব ডি এর দিকে, তারপর ডি থেকে যাব বি এর দিকে। আমি এই তিনটেকে একটু দাঁড়াও রেড কালার দিই, তাহলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই রোটেশনটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো? বি থেকে এ, এ থেকে ডি, ডি থেকে আবার বি, তাহলে একটা রোটেশন কমপ্লিট হলো। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার। এবার প্রথমে কোন লুপটা নিচ্ছি, লুপ বি এ ডি বি, বি থেকে স্টার্ট করেছি, বি এ ডি বি। প্রথমে আমার লাল অ্যারোটা হচ্ছে আমার ট্র্যাভেল পাথ, আর I1 I2 ওগুলো হচ্ছে কারেন্টের পাথ। সাইন কনভেনশনটায় যাই, কি বলা রয়েছে, আমার যদি ট্র্যাভেল অ্যারো কারেন্টের অ্যারোর অপোজিটে হয় তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স প্লাস হবে, কারেন্টের অ্যারো ট্র্যাভেল অ্যারো সেম দিকে হলে পোটেনশিয়াল ডিফারেন্স মাইনাস হবে। এবার ভালো করে দেখো, পি পয়েন্টের মধ্যে দিয়ে আমার কারেন্ট I1 এর অ্যারো আর রেড অ্যারো সেম দিকে না অপোজিট দিকে? আনসার দাও। অপোজিট দিকে। অপোজিট দিকে। তাহলে আমার ট্র্যাভেল অ্যারো কারেন্টের অপোজিট মানে কি? পজিটিভ পোটেনশিয়াল হবে। তাহলে তাহলে I1 ইনটু পি, এটা হচ্ছে পি তো রেজিস্ট্যান্সের ভ্যালু, তাহলে ওহমস ল থেকে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স মানে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা হলো প্লাস। এইবার আর এর মধ্যে দিয়ে দেখো, আর এর মধ্যে দিয়ে আমার অ্যারো আর কারেন্টের অ্যারো সেম দিকে না অপোজিট দিকে? আর এর মধ্যে দিয়ে আমার রেড অ্যারো আর I3 কারেন্টের অ্যারো সেম দিকে না অপোজিট দিকে? সেম দিকে স্যার। সেম দিকে, নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ হবে। তাহলে ব্র্যাকেট দিলাম, মাইনাস দিলাম কারেন্ট I3 ইনটু রেজিস্ট্যান্স আর প্লাস। এবারে গ্যালভানোমিটারের মধ্যে দেখো, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট নামছে বি থেকে ডি এর দিকে, আর আমি যাচ্ছি ডি থেকে বি এর দিকে। তাহলে গ্যালভানোমিটারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে? নেগেটিভ হবে না পজিটিভ হবে? কোনটা হবে? পজিটিভ হবে। পজিটিভ হবে, কারণ আমি ট্রাভেল করছি কারেন্টের এগেনস্টে থ্রু দ্য গ্যালভানোমিটার। তাহলে গ্যালভানোমিটার কারেন্ট এই মোমেন্টে আছে ধরে আমি কনসিডার করছি। তাহলে গ্যালভানোমিটার কারেন্ট ইন্টু গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স। আর কোনো রেজিস্টার আছে বি এ ডিবির মধ্যে? নেই। কোনো ব্যাটারি আছে বি এ ডিবির মধ্যে? নেই। তাহলে কিরশফস ভোল্টেজ ল কি বলেছিল? সাম of all the potential differences in a closed loop must be equal to 0. তাহলে এইটাকে যদি আমি একটু এই ব্র্যাকেট ট্যাকেটগুলো তুলে লিখি তাহলে কি পাবো? I1P মাইনাস I3R প্লাস IgG ইজ ইকুয়াল টু 0।
এই ইকুয়েশনটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবার কাছে ক্লিয়ার হয়েছে এই ইকুয়েশনটা? ইয়েস স্যার। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এবারে কোন লুপটা নেব? বি ডি সি বি। আবার রোটেট করি, বি থেকে শুরু করছি। তাহলে প্রথমে আমি বি থেকে ডি আসব, তারপর ডি থেকে সিতে যাব, তারপর সি থেকে বিতে ফিরে যাব। তাহলে এবার হচ্ছে লুপ বি ডি সি বি। এবারে বাঁদিকের লুপটা ভুলে যাও, শুধু কনসেন্ট্রেট করো ডান দিকের এই লুপটাতে। প্রথমে দেখো আমার ট্র্যাভেল অ্যারো আর গ্যালভানোমিটারের কারেন্টের অ্যারো সেম দিক না অপোজিট দিকে? সেম দিকে। তাহলে এই লুপে গ্যালভানোমিটারের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স নেগেটিভ হবে, প্লাস এবার এসের মধ্যে দিয়ে আমার এই রেড কালারের অ্যারো আর I4 এর অ্যারো সেম দিকে না অপোজিট দিকে? সেম দিকে, এটাও নেগেটিভ হবে। এটাও নেগেটিভ হবে। তাহলে কি হবে? I4 ইন্টু এস, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা নেগেটিভ। এবার কিউ এর মধ্যে দিয়ে আমার অ্যারো I2 দিকে না I2 অপোজিটে? I2 অপোজিটে। তাহলে এটা কি হবে? পজিটিভ। পজিটিভ হবে। এই সরি, আর কোনো রেজিস্টার নেই, তাহলে পরে কি হবে? এটা ইজ ইকুয়াল টু 0। এবার যদি আমি এটাকে সাজিয়ে একটু লিখি, তাহলে ইকুয়েশনটা কি হচ্ছে? I2Q মাইনাস I4S মাইনাস IG ইজ ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশন সবার। হ্যাঁ স্যার, এইটা মাইনাস কেন হবে? মানে মাইনাস আইজি জিটা, এটা বলুন। IG I2 কিউটা কেন মাইনাস হবে? সরি, I2Q তো প্লাস হবে। সরি স্যার, ভুল। আমি তো I2 অপোজিটে যাচ্ছি, তাহলে তো প্লাস হবে, তো প্লাস তো না I4। স্যার, আপনি ওই ঘুরিয়ে লিখেছেন না, অতটা বুঝতে পারিনি। ও আচ্ছা, তাহলে এই দুটো ইকুয়েশন ক্লিয়ার হয়েছে সবার কাছে? ইয়েস স্যার। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? এবারে আমাকে, হ্যাঁ কেউ কিছু বলবে? স্যার আমি বলছি, হ্যাঁ হ্যাঁ স্যার বলছি, এই একটা লুপ যেটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে আর একটা লুপ ক্লকওয়াইজ আছে, মানে দুটো লুপই কি অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, বা দুটো লুপই কি ক্লকওয়াইজ হতে পারে? আমি তো অ্যান্টি ক্লকওয়াইজই তো নিয়েছি দুটো লুপে। আমি কি একটা লুপ অ্যান্টি ক্লকওয়াইজ একটা লুপ ক্লকওয়াইজ নিয়েছি? আমার এই রেড কালারের অ্যারোর রোটেশনটা ভালো করে দেখো। আমি যেহেতু BADB লুপে অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি, তাই জন্য BDCB লুপেও আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনই নিতে হবে। কিন্তু যদি আমি BDAB লুপে ক্লকওয়াইজ নিতাম, তখন আমাকে পাশের লুপে ক্লকওয়াইজ নিতে হতো। পাশাপাশি দুটো লুপে, হ্যাঁ পাশাপাশি দুটো লুপে বা একটা সার্কিটের মধ্যে একটা লুপকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি, আরেকটা লুপকে আমি ক্লকওয়াইজ নিচ্ছি, সেটা করা যাবে না। ক্লকওয়াইজ নিলে সব ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ নিলে সব অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? ওকে স্যার। তাহলে এবারে কি
at the balanced condition, আমাকে কি বলা হয়েছে, ব্যালেন্স কন্ডিশনে নো কারেন্ট ফ্লোস থ্রু দ্য গ্যালভানোমিটার। তাহলে কি এটা কোথায় গেল? ওহো, আবার এইটা ঝামেলা শুরু করলো। তাহলে নো কারেন্ট ফ্লোস থ্রু দ্য গ্যালভানোমিটার মানে কি, আইজি জিরো। তাহলে আইজি ইজ ইকুয়াল টু জিরো যদি আমি এটাকে সাপোজ আমি বললাম ইকুয়েশন 1 আর এইটাকে আমি বললাম ইকুয়েশন 2, তাহলে পরে আমি যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি তাহলে ইকুয়েশন 1-এ আইজি ইন্টু জি জিরো হয়ে যাবে। তাহলে আমি এই পার্টটাকে কপি করে নিচ্ছি। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে, 0 মাল্টিপ্লাইড বাই জি, তাহলে সেটা তো হয়ে যাবে 0। তাহলে ইকুয়েশনটা কি পড়ে থাকছে, I1P মাইনাস I3R ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা কি লিখতে পারি, I1P ইজ ইকুয়াল টু I3R। এটা লেখা যাবে কি লেখা যাবে না বলো? ইয়েস স্যার। এটাকে নাম্বার 3 দিলাম। এবার ফ্রম ইকুয়েশন 2 ব্যালেন্স কন্ডিশনটা পুট করি। তাহলে ইকুয়েশন 2-তে কি রয়েছে, এই ইকুয়েশনটা রয়েছে। তাহলে আইজি কে 0 করে দিলাম মাল্টিপ্লাইড বাই জি, তাহলে কি হবে, I2Q মাইনাস I4S ইজ ইকুয়াল টু 0 or I2Q is equal to I4S। এবারে আমি কি করব, ইকুয়েশন 3 কে ইকুয়েশন 4 দিয়ে ডিভাইড করব। আচ্ছা, ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4 কিভাবে হলো সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? এবারে আমি কি করছি, 3 কে ইকুয়েশন 4 দিয়ে ডিভাইড করছি। তাহলে 3 কে যদি আমি ইকুয়েশন 4 দিয়ে ডিভাইড করি তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি হবে, I1P ডিভাইডেড বাই I2Q, রাইট হ্যান্ড সাইডটা কি হবে, I3R ডিভাইডেড বাই I4S। এই ইকুয়েশনটা পাবো। একটা কাজ করা যাক, এই ইকুয়েশনটাকে আমি ইকুয়েশন নাম্বার 5 বললাম। এইবার আরেকটা কন্ডিশন কি বলা আছে, at the null condition or balanced condition I1 is equal to I2, I3 is equal to I4। তাহলে আমি কি লিখব, we know that at the balanced condition, এই ইকুয়েশনটা এখানে লিখি। তাহলে এই ইকুয়েশনটা যদি আমি অ্যাপ্লাই করি ইকুয়েশন 5-এ, সো ফ্রম ইকুয়েশন 5 আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে ইকুয়েশনটা কি রয়েছে, ইকুয়েশনটা রয়েছে এই রকম একটা ইকুয়েশন। তাহলে যদি I1 ইজ ইকুয়াল টু I2 হয় তাহলে লেফট হ্যান্ড সাইডে I1 I2 ক্যান্সেল হয়ে যাবে, একই রকমভাবে রাইট হ্যান্ড সাইডে I3 I4 ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? ভালো করে সবাই দেখো। ইয়েস স্যার। তাহলে আচ্ছা, এটাকে করা যাচ্ছে না, ঠিক আছে বাদ থাক। তাহলে P বাই Q ইজ ইকুয়াল টু R বাই S পড়ে থাকছে, তাই পড়ে থাকছে তো, P বাই Q ইজ ইকুয়াল টু R বাই S। এই যে পড়ে থাকলো এইটারই নাম হচ্ছে দ্য ব্যালেন্সড কন্ডিশন অফ হুইটস্টোন ব্রিজ।
তাহলে এই রিলেশনটা যখন স্যাটিসফাইড হবে, এবার কি বলেছিলাম আমি, পি আর কিউকে আমি নিজের ইচ্ছা মতো রেশিওতে সেট করতে পারবো, 1:1, 10:1, 100:1, 1000:1। এস এর ভ্যালুটা ফিক্সড, কারণ এসটা আমার আননোন। তাহলে আমায় কি করতে হবে, এই যে আর, এইটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, এটাকে চেঞ্জ করে 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 আমাকে এই আর বাই এস এর রেশিওটাকে পি বাই কিউ এর সাথে ম্যাচ করাতে হবে। যেই মোমেন্টে ম্যাচ করব সেই মোমেন্টে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না এবং ব্রিজটা চলে যাবে ব্যালেন্সড কন্ডিশনে। তাহলে এই টোটাল ক্যালকুলেশনটা ক্লিয়ার হলো কিনা বলো, সবাই বুঝতে পেরেছো কিনা বলো। ইয়েস স্যার। বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? তোমাদের একটা আনসার দিতে বা রিপ্লাই করতে কি খুব অসুবিধা হয় নাকি? নাকি ক্লাসের মধ্যে জাস্ট জয়েন করে বসে আছো, ক্লাস করছো না? তাহলে আমরা কিরশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে আমরা একটা হুইটস্টোন ব্রিজকে সিম্পলিফাই করে তার থেকে ব্যালেন্সড কন্ডিশনটাকে ডিরাইভ করে ফেললাম। তাহলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে হুইটস্টোন ব্রিজ, সরি কি বলে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে কেভিএল, এই ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো। ইয়েস স্যার। আচ্ছা, এইটা হয়ে গেল আমাদের হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপাল। এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে সবাই, কারণ এটা কিন্তু দেয় যে হুইটস্টোন ব্রিজ আমরা কেন ইউজ করি, বা হুইটস্টোন ব্রিজের যে ব্যালেন্স কন্ডিশন সেটাকে জাস্টিফাই করো, তখন আমাদের এইভাবে সলভ করে দেখাতে হবে। কোথাও কিন্তু বলে দেবে না হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপালকে জাস্টিফাই করো বাই ইউজিং ওহমস ল অর বাই ইউজিং কিরশফস ল। তোমাকে জাস্ট বলবে জাস্টিফাই দ্য ব্যালেন্সড কন্ডিশন অফ হুইটস্টোন ব্রিজ, তখন আমাদেরকে এইভাবে পুরো ক্যালকুলেশনটা করে দেখাতে হবে। ক্লিয়ার তো? ইয়েস স্যার। আচ্ছা, এইবারে হচ্ছে আমরা চলে আসব এই ইউনিটের সেকেন্ড পার্টটাতে। এখানে একটা অ্যাপ্লিকেশান আছে মিটার ব্রিজ আর ক্যারি ফস্টার ব্রিজ, সেটা আলটিমেটলি পরীক্ষাতে আসে না বলে আমি এখন এই মোমেন্টে স্কিপ করছি, আমি বাকিটা আগে পড়িয়ে নিই, টাইম পেলে লাস্টে একটু বলে দেবো ছোটো করে। এইবারে যেটা আমরা করব এটা হচ্ছে এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, মানে এই ইউনিটের সেকেন্ড পার্টটা, সেটা হচ্ছে হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। এটা এবার আমি স্টার্ট করব। একটা মিনিট ওয়েট করো, আমি একটু জল খেয়ে আসছি। আচ্ছা, এইবারে হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট ব্যাপারটা কি? আমরা কি দেখেছি, যদি একটা কন্ডাক্টরের দুটো এন্ডে আমরা একটা কারেন্ট সোর্স বা ইএমএফ এর সোর্সকে কানেক্ট করি, তাহলে ওই কন্ডাক্টরের দুটো এন্ডের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। এই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য আমরা অলরেডি এই কারেন্ট ইলেকট্রিসিটি পড়ার সময় বলেছিলাম, মেটালিক কন্ডাক্টরের মধ্যে দিয়ে পজিটিভ চার্জ ফ্লো করে না, ফ্লো করে ফ্রি ইলেকট্রনস। তাহলে পরে কন্ডাক্টরের যখন একটা এন্ড, আমি যদি একটা ব্যাটারি বা একটা কোনো সেলকে কানেক্ট করি কন্ডাক্টরের অ্যাক্রসে, তাহলে কন্ডাক্টরের একটা এন্ড হবে পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, একটা এন্ড হবে নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, তাহলে পজিটিভ এন্ডটা ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করবে একটা ফোর্স দিয়ে। কোনো অবজেক্টের উপর যদি ফোর্স অ্যাক্ট করে
তাহলে অবজেক্টটা অ্যাক্সিলারেট করে। তাহলে আমি কি বলবো, যেই মোমেন্টে একটা কন্ডাক্টরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েটেড হচ্ছে, ওই কন্ডাক্টরের ভিতরে থাকা ফ্রি ইলেকট্রনসগুলো কন্ডাক্টরের ভিতরে অ্যাক্সিলারেট করছে। এই অ্যাক্সিলারেট করে মুভ করার সময় ইলেকট্রনগুলো কোলাইড করছে উইথ দ্য পজিটিভ আয়ন্স। এই কলিশনের জন্য ইলেকট্রনের যে নিজের এনার্জি ছিল ফ্রি ইলেকট্রনগুলোর, সেই এনার্জির কিছুটা পার্ট ওরা ওই আয়নের মধ্যে ট্রান্সফার করছে। এই ট্রান্সফার অফ এনার্জির জন্য কন্ডাক্টরের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করছে, তার জন্য কন্ডাক্টরের টেম্পারেচার ইনক্রিজ করছে। তাহলে পরে আমি এটাকে পুরো ব্যাপারটাকে যদি সিম্পল ওয়েতে বলি, তাহলে আমি এই জিনিসটা বলতে পারি যে যখন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে, তখন ইলেকট্রিক্যাল এনার্জির কিছুটা অ্যামাউন্ট কনভার্টেড হয় ইনটু হিট এনার্জি। এই যে ফেনোমেনান, এই ফেনোমেনানটারই নাম হচ্ছে হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। তাহলে এখানে এই যে হিটটা জেনারেট করছে, এটা কি ক্যালকুলেট করা যায়? অবশ্যই ক্যালকুলেট করা যায়। একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করার জন্য কতটা অ্যামাউন্টের হিট ওই কন্ডাক্টরে জেনারেটেড হবে, এটা কিভাবে আমরা ক্যালকুলেট করব? এখানে আমাকে ক্যালকুলেট করতে হবে ওই ইলেকট্রিক কারেন্টটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে মেনটেন করার জন্য কন্ডাক্টরের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি অ্যামাউন্ট অফ ওয়ার্ক পারফর্ম করতে হচ্ছে। সেই ওয়ার্ক ডানটাই কনভার্টেড হয় ইনটু দ্য হিট এনার্জি, এবং যেটা কন্ডাক্টরের থেকে ডিসিপেটেড হয় বা রিলিজড হয় ইন দ্য সারাউন্ডিং মিডিয়াম। তাহলে লজিকটা কি হলো? কন্ডাক্টরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স যেই অ্যাপ্লাই করা হলো, ফ্রি ইলেকট্রনস কন্ডাক্টরের মধ্যে দিয়ে অ্যাক্সিলারেট করলো, অ্যাক্সিলারেট করে মুভ করার সময় আয়নের সাথে কোলাইড করছে, কলিশনে কিছুটা অ্যামাউন্ট অফ এনার্জি আয়নগুলোর মধ্যে ট্রান্সফার করছে, তাতে করে কন্ডাক্টরের টোটাল ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করছে, কন্ডাক্টরের টেম্পারেচার রাইজ করছে। কতটা অ্যামাউন্টের হিট জেনারেট করছে এটা ক্যালকুলেট করা যাবে ওই কন্ডাক্টরের রেজিস্ট্যান্সের এগেনস্টে কারেন্টের ফ্লোটাকে মেনটেন করতে গেলে পরে কি অ্যামাউন্ট অফ ওয়ার্ক আমাকে পারফর্ম করতে হচ্ছে। এই লজিকটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। এইবারে আমরা ক্যালকুলেশনটা করব। একটা সিম্পল সার্কিট, এবি একটা কন্ডাক্টর যার রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আর। এটাকে একটা ভি পোটেনশিয়াল ডিফারেন্সের একটা তোমার অ্যাকচুয়ালি ইএমএফ আছে, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স যেটা অ্যাপ্লাই করছে ব্যাটারিটা বা সেলটা, সেটা হচ্ছে ভি। তার জন্য একটা আই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে সার্কিটের মধ্যে। তাহলে পরে এই যে ভিটা, এই ভিটা বেসিক্যালি কি এ আর বি বা কন্ডাক্টরের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা এস্টাবলিশড হয়েছে সেটা। তাহলে পরে আমি এখানে কি বলবো, ভি ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স এস্টাবলিশড অ্যাক্রস দ্য কন্ডাক্টর এবি অফ রেজিস্ট্যান্স আর। আইটা কি? আইটা হচ্ছে টোটাল কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট। আমি কনসিডার করছি এই কারেন্টটা টি টাইম ধরে ফ্লো করছে, তাহলে টাইম অফ ফ্লো অফ কারেন্ট। কারেন্টের ডেফিনেশন কি ছিল? চার্জ পার ইউনিট টাইম। তাহলে পরে আমি যদি কারেন্টকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি কি পাবো? ওই টাইমের মধ্যে কতটা অ্যামাউন্টের চার্জ ফ্লো করেছে। এখানে আই কারেন্টটা টি টাইম ধরে ফ্লো করছে, তাহলে আমি বলতে পারি সো দ্য চার্জ
that flows through the conductor in time t, সেটা কি হবে? সেটা হবে এই ইকুয়েশনটা, q is equal to কারেন্ট মাল্টিপ্লাইড বাই টাইম। কারণ কারেন্ট ছিল চার্জ পার ইউনিট টাইম, তাহলে চার্জ হবে কারেন্ট ইনটু টাইম। আচ্ছা, এইবার চার্জ, এই চার্জটা হচ্ছে আমার কনভেনশনাল চার্জ, মানে যদি পজিটিভ চার্জ ফ্লো করতে পারতো তাহলে এই অ্যামাউন্ট অফ চার্জটা ফ্লো করতো, কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যামাউন্টের নেগেটিভ চার্জ ফ্লো করছে। তাহলে চার্জটা ফ্লো করছে কেন? কারণ এ আর বি এই দুটো এন্ডের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে। তাহলে পরে আমি কি বলতে পারি? দিস চার্জ ফ্লোস ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য কন্ডাক্টর। পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য কন্ডাক্টর কত লেখা আছে? ভি লেখা আছে। তাহলে পরে কতটা অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড এখানে, বা কতটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক এখানে ইলেকট্রিক ফিল্ড করবে? তাহলে সো দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড কত হবে? W is equal to চার্জ মাল্টিপ্লাইড বাই ভি। যদি কোয়েশ্চেন করো স্যার এটা কোথা থেকে পেলেন, পোটেনশিয়াল কি ছিল? ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, মানে ভি ছিল ডাব্লু বাই কিউ, তাহলে ডাব্লু কি হবে? কিউ ইন্টু ভি। এবার কিউ এর ভ্যালু আমরা, কিউ এর এক্সপ্রেশন আমরা কত পেয়েছি? আই ইন্টু টি। তাহলে পরে আমি এটাকে লিখতে পারি আই ইন্টু টি ইন্টু ভি। তাহলে এটাই হচ্ছে ভি আই টি। এই অবধি ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার। সবার কাছে ক্লিয়ার হয়েছে? এইবার ওহমস ল অ্যাপ্লাই করব। ফ্রম ওহমস ল আমরা কি জানি? ওহমস লকে যদি ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করি তাহলে ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে এই যে ভি আছে এটাকে যদি আমি বলি ইকুয়েশন নাম্বার 1, তাহলে এই ইকুয়েশন 1-এ যদি ভি এর জায়গায় আমি আই আর পুট করি তাহলে কি পাবো? সো ফ্রম ইকুয়েশন 1 আমি কি পাচ্ছি? ডাব্লু ইজ ইকুয়াল টু আই টিটাকে আলাদা রাখি আর ভি এর জায়গায় আই আর পুট করি, তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হবে? আই ইন্টু আই মানে আই স্কোয়ার আর টি, সরি ক্যাপিটাল আর টি। এই যে ওয়ার্কটা পারফর্ম করলো ইলেকট্রিক ফোর্স এগেনস্ট দ্য রেজিস্ট্যান্স, এইটাই অ্যাপিয়ার করবে অ্যাজ হিট অন দ্য কন্ডাক্টর। তাহলে আমার কাছে লজিকটা কি হবে? দিস ওয়ার্ক অ্যাপিয়ার্স অ্যাজ দ্য হিট অন দ্য কন্ডাক্টর। তাহলে পরে আর রেজিস্ট্যান্সের একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে আই অ্যামাউন্টের কারেন্ট যদি টি টাইম ধরে ফ্লো করে তাহলে যে অ্যামাউন্ট অফ হিটটা জেনারেট করবে সেটা হচ্ছে এই ডাব্লুর সঙ্গে সমান। তাহলে আমি কি লিখব? হেন্স দ্য হিট গিভেন আউট বাই এ কন্ডাক্টর অফ resistance R when a current I flows through it for a time t is H is equal to হয়ে যাবে W। H will be equal to W or H is equal to W কত পেয়েছি? I স্কোয়ার আর টি, পুট করে দিই I স্কোয়ার আর টি। এই অ্যামাউন্ট অফ হিটটা জেনারেট করবে। এবার এই ইকুয়েশনটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা আগে বলো? ইয়েস স্যার। এবার এই ইকুয়েশনটা কারেন্টের টার্মে আছে,
যদি ইকুয়েশনটাকে পোটেনশিয়াল ডিফারেন্সের টার্মে লিখতে চাই, তাহলে কি হবে? ইন টার্মস অফ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য কন্ডাক্টর। তাহলে কি করব? আমরা যেটা করব, এই আই এর জায়গায় ওহমস ল থেকে ভি বাই আর পুট করব। তার মানে এইচ ইজ ইকুয়াল টু ছিল আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার মানে ভি বাই আর এর হোল স্কোয়ার ইনটু আর টি। তাহলে এখান থেকে আমরা একটা আর ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর টি, তাহলে একটা আর ক্যান্সেল হয়ে গেলে এইচ ইজ ইকুয়াল টু কী পড়ে থাকবে? নিউমারেটারে ভি স্কোয়ার, ডিনোমিনেটারে আর ইন্টু টি। এটা হচ্ছে আর একটা ফর্ম। এই যে রিলেশান দুটো পেলাম, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি অর এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, এই রিলেশানগুলো এস্টাবলিশ করেছিলেন জুল। এই ফেনোমেননটার নাম হচ্ছে জুল হিটিং, আর এই ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে জুলস ল অফ হিটিং। যে কোনো মানে ইকুয়েশান, অ্যাকচুয়ালি জুল এই ইকুয়েশনটাকে ফার্স্টে এস্টাবলিশ করেছিলেন, পরে এটাকে ডিরাইভ করা হয়। সেই জন্য আমরা জেনারেলি ইকুয়েশন 1কে বলি রেফার টু অ্যাজ দ্য জুলস ল অফ হিটিং। তাহলে লটা কি? লটা হচ্ছে, যদি একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে স্টেডি কারেন্ট পাস করে, তাহলে ওই কন্ডাক্টরে যে অ্যামাউন্ট অফ হিট ডেভেলপ করবে সেটা যে ম্যাগনিটিউডের কারেন্ট ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করছে তার স্কোয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, কন্ডাক্টরের রেজিস্ট্যান্সের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর যে টাইম ধরে কারেন্টটা ফ্লো করবে সেই টাইমের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে পরে আমি লয়ের স্টেটমেন্টটা কি বলতে পারি? সো দ্য অ্যামাউন্ট অফ হিট ডেভেলপড ইন এ conductor by the passage of steady electric current through it is directly proportional to number 1 the square of the electric current, কারণ আই স্কোয়ার রয়েছে, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। আমি কিন্তু আর বারবার লিখছি না, কেন দেখো ডাইরেক্টলি প্রপোর্শনাল অলরেডি লেখা রয়েছে। আর থার্ড পয়েন্ট কি? টাইম অফ ফ্লো অফ কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর। এইটা হচ্ছে আমার জুলস ল অফ হিটিংয়ের স্টেটমেন্ট। ঠিক আছে? ইয়েস স্যার। এবার আমরা এখানে ডিসি কারেন্ট নিয়ে কাজ করছি। এসি কারেন্টের জন্য এই রিলেশনটা অ্যাপ্লিকেবল, কারণ এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। সেই জন্য ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স, যেরকম আমরা শীতকালে গিজার ইউজ করি, হিটার, টোস্টার, আমাদের আগে যে ফিলামেন্ট বাল্বগুলো ছিল, ইনক্যান্ডেসেন্ট বাল্ব, এগুলো যেরকম ডিসি কারেন্টেও রান করতে পারে, একই রকমভাবে এসি কারেন্টেও রান করতে পারে। আর আরেকটা, সেইজন্যই স্যার আই স্কোয়ারটা এসছে। আই স্কোয়ারটার জন্যই হয়। এবং আই স্কোয়ার, আই পজিটিভ হলে পজিটিভ, আই নেগেটিভ হলেও পজিটিভ, নেগেটিভের স্কোয়ারও তো পজিটিভ। সেই জন্য হিট সব সময় প্রডিউসড হবেই। বোঝা গেল? ওকে স্যার। আচ্ছা, এইবার একটা কথা, এই যে ইকুয়েশন 1 আর আমি যদি এটাকে ইকুয়েশন নাম্বার রোমান ক্যাপিটাল 2 দিই, এই দুটো ইকুয়েশনে ইউনিট অফ হিট হচ্ছে ক্যালোরি। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে দ্য ইউনিট অফ হিট অবটেন্ড ফ্রম ইকুয়েশনস ক্যাপিটাল 1 অ্যান্ড ক্যাপিটাল 2 ইজ ইন জুল।
কিন্তু অনেক সময়তে ইচ্ছা করে কোয়েশ্চেনে দেয় ক্যালোরির টার্মে লিখতে। আমরা একটা রিলেশান জানি, সেই রিলেশানটা কি? 1 ক্যালোরি অফ হিট ইজ ইকুয়াল টু 4.2 জুলস অফ ওয়ার্ক। এটা আমরা এখানে ইউজ করব। উই নো দ্যাট 1 ক্যালোরি অফ হিট ইজ ইকুইভ্যালেন্ট টু 4.2 জুলস অফ ওয়ার্ক। তাহলে যদি আমাকে এই ইকুয়েশান 1 আর 2কে, যে কোনো একটা ইকুয়েশানকে ইন টার্মস অফ ক্যালোরি এক্সপ্রেস করতে বলে কোয়েশ্চেনে, তাহলে সো ইন টার্মস অফ ক্যালোরি ইকুয়েশানস 1 and 2 বিকাম, কি করতে হবে? এই যে এইচের এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটাকে 4.2 দিয়ে ডিভাইড করে দিতে হবে। তার মানে আমার কাছে ইকুয়েশনটা এই রকম দাঁড়াবে, এইচ উইল বি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই 4.2, ইউনিটটা হয়ে যাবে ক্যালোরি। 1/4.2 মানে 0.24 ডাব্লু ক্যালোরি। এইবার তাহলে ডাব্লু সমান, ডাব্লু মানেই তো আমরা কি পেয়েছিলাম? ডাব্লু মানেই আমরা পেয়েছিলাম I²RT। তাহলে ডাব্লুকে যদি I²RTকে যদি 0.24 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলেই কনভার্টেড হয়ে যাবে ক্যালোরিতে। তাহলে পরে আমার কাছে ইকুয়েশনটা কি আসবে? দেয়ারফোর যদি আমি I²RT লিখি ক্যালোরির টার্মে হলে সেটা হবে 0.24 I²RT, ইউনিট হচ্ছে ক্যালোরি। আর যদি আমি V²/R ইন্টু টি এর টার্মে লিখি, তাহলে এইচ হবে আবার আগের বারের মতন 0.24 V²/R ইন্টু টি, ইউনিট হবে ক্যালোরি। এটা মাথায় রাখবে। বোঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে জুল হলো 1 2, ক্যালোরিতে লিখতে বললে এই ইকুয়েশন। এইবার হচ্ছে ইলেকট্রিক পাওয়ার। পাওয়ারের এমনি ডেফিনেশন কি ছিল, যেটা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম? ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। ইলেকট্রিক পাওয়ারের কেসে আমরা যেটা ক্যালকুলেট করব, কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটে পার ইউনিট টাইমে কতটা অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউমড হচ্ছে বা কতটা অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি ডিসিপেটেড হচ্ছে। তার মানে পার ইউনিট টাইমে ইলেকট্রিক্যাল এনার্জি কনজাম্পশন অর ডিসিপেশন মানে হচ্ছে রেট অ্যাট হুইচ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনজিউমড অর ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ডিসিপেটেড। তাহলে পরে আমি ডেফিনেশনে কি বলবো? ইট ইজ দ্য রেট অ্যাট হুইচ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ dissipated or consumed in an electric circuit. রেট মানে পার ইউনিট টাইম। তাহলে পরে আমার ইকুয়েশন ওয়াইজ ইলেকট্রিক পাওয়ার P ইজ ইকুয়াল টু কী হবে? অ্যামাউন্ট অফ হিট ডিসিপেটেড পার ইউনিট টাইম, H/T। এবার এইচের এক্সপ্রেশনটা কি ছিল? যদি কারেন্টের টার্মে বলি I²RT/T, তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন পাচ্ছি কারেন্টের টার্মে P ইজ ইকুয়াল টু I²R। আবার যদি আমি সেম ইকুয়েশনকে পোটেনশিয়াল ডিফারেন্সের টার্মে লিখি, তাহলে আবার আগের বারের মতন P হচ্ছে H/T। এবার ইকুয়েশনটা কি ছিল? H কি ছিল? H ছিল V²/R ইন্টু টি। এটা ছিল হচ্ছে পুরো H
মাল্টিপ্লাইড বাই কত হবে 1/t, তাহলে টি টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে পরে আমার ইকুয়েশন কি দাঁড়ালো p ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এটা ক্লিয়ার হলো? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এইবারে আমরা চলে আসছি ইউনিটস অফ ইলেকট্রিক পাওয়ার। এসআই সিস্টেমে এনার্জির ইউনিট জুল, টাইমের ইউনিট সেকেন্ড, তাহলে পরে নর্মাল কন্ডিশনে আমার হচ্ছে জুল পার সেকেন্ড, বা যেটাকে আমরা বলছি হচ্ছে ওয়াট। কিন্তু আমাদের এখানে আরও কিছু নতুন ইউনিট জানতে হবে। তো আমরা একটু বিগার ইউনিট দেখব। তাহলে ইন জেনারেল আমার ওই পার্টটা সেম, সেটা কি এসআই ইউনিট ইজ জুল পার সেকেন্ড, দ্যাট ইজ ওয়াট ডাব্লু। এবারে আমাকে যদি 1 ওয়াট লিখতে বলে, তাহলে 1 ওয়াটটা কি হবে 1 জুল বাই 1 সেকেন্ড। তার মানে কি, যদি কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটে 1 সেকেন্ডে 1 জুল অফ হিট কনজিউমড হচ্ছে, বা 1 জুল অফ এনার্জি অর হিট এনার্জি যাই বলো প্রডিউসড হচ্ছে, তাহলে পরে আমরা সেই পাওয়ারকে বলবো বা ইলেকট্রিক্যাল পাওয়ারকে বলবো 1 ওয়াট। এটাকে আরেকভাবে বলা যায়, ধরা যাক একটা ইলেকট্রিক্যাল ডিভাইসের পাওয়ার লেখা রয়েছে 1 ওয়াট। তার মানে কি, তার মানে ওই মেশিনটা 1 জুল পার সেকেন্ড এই রেটে আইদার পাওয়ারকে ইউজ করবে অর পাওয়ারকে প্রোভাইড করবে। ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার। সবার কাছে ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার বিগার ইউনিটস আমাদের, আচ্ছা ইউনিটসই বলা থাক। একটা হচ্ছে কিলোওয়াট, যেটাকে আমরা স্মল কে ক্যাপিটাল ডাব্লু লিখব, আর একটা হচ্ছে মেগাওয়াট, যেটাকে ক্যাপিটাল এম ক্যাপিটাল ডাব্লু লিখি, আরেকটা আছে গিগাওয়াট, যেটা ক্যাপিটাল জি ক্যাপিটাল ডাব্লু লিখি। কিলো মানে 10⁻³ মেগা মানে 10⁻⁶, গিগা মানে 10⁻12। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবার আরেকটা কথা, এই যে ইকুয়েশনটা লেখা হয়েছে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর অর পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এখানে এই পিকে আরেকভাবেও রিপ্রেজেন্ট করা যায়। কীরকম? আমি যদি পি ইজ ইকুয়াল টু, 1 মিনিট, আমি যদি পি ইজ ইকুয়াল টু সাপোজ আই স্কোয়ার আরটাই লিখলাম, আই স্কোয়ার ইন্টু আর। এবার ওহমস ল ইউজ করছি, ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু আই, তাহলে আর ইজ ইকুয়াল টু কী হবে ভি বাই আই। তাহলে একটা আই আই ক্যান্সেল হয়ে গিয়ে আমরা পাওয়ারকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, সেটা কি পি ইজ ইকুয়াল টু ভি ইন, আরে দৌড় বাবা, পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই। এটা কিন্তু পাওয়ারের আরেকটা রিপ্রেজেন্টেশন, এটা মনে রাখবে। এই যে রিপ্রেজেন্টেশনটা পি ইজ ইকুয়াল টু ভি আই, এইটা দিয়ে আমরা 1 ওয়াটকে ডিফাইন করতে পারি। এটা শুধুমাত্র ইলেকট্রিক্যাল পাওয়ারের কেসেই এই ডেফিনেশনটা ইউজ করতে পারবে। কীরকম? আমরা এই ইকুয়েশনটাকে ফলো করছি, ফ্রম দ্য ইকুয়েশন, কোন ইকুয়েশন?
পি ইজ ইকুয়াল টু ভিআই। এই ইকুয়েশন থেকে আমি কি লিখতে পারি? হোয়েন ভি ইজ ইকুয়াল টু 1 ভোল্ট, কারেন্ট I is equal to 1 ampere, then P will be equal to 1 watt. কেন 1 into 1 means 1? তার মানে আমার ইকুয়েশনটা কীরকম দাঁড়াবে? তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াবে therefore 1 watt which is 1 joule per second, এটা আর লেখার দরকার নেই, বাদ দাও, is 1 volt into 1 ampere. তাহলে এই টার্মে ইলেকট্রিক্যাল পাওয়ার 1 ওয়াটকে আমি কিভাবে ডিফাইন করব? কোনো একটা ডিভাইসের যদি পাওয়ার রেটিং হয় 1 ওয়াট, তার মানে এই ডিভাইসটা 1 জুল পার সেকেন্ড এই রেটে আইদার এনার্জিকে কনজিউম করছে অর প্রডিউস করছে যখন ডিভাইসের অ্যাক্রসে আমি 1 ভোল্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছি এবং তার জন্য ওই ডিভাইসের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার অফ কারেন্ট ফ্লো করছে। ডেফিনেশনটা ক্লিয়ার হলো কিনা বলো? তাহলে ডেফিনেশনটা কি বললাম? সো ইফ এ ডিভাইস হ্যাজ এ পাওয়ার রেটিং of 1 watt, it means the device either consumes or produces energy at a rate of 1 joule per second given a potential difference of 1 volt and a current of 1 ampere. ঠিক আছে তো? Yes sir. এইবারে আমরা বলবো হচ্ছে ইলেকট্রিক এনার্জি। ইলেকট্রিক এনার্জি হচ্ছে যখন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে আমরা কি দেখলাম, কারেন্ট ফ্লো করছে, তখন ওই কন্ডাক্টরের মধ্যে হিট এনার্জি প্রডিউসড হচ্ছে ডিউ টু দ্য ফ্লো অফ কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর। তাহলে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্য এই যে হিট প্রোডাকশানের এবিলিটি অর এবিলিটি টু ডু ওয়ার্ক, সেটাকেই আমরা বলছি হচ্ছে ইলেকট্রিক এনার্জি। তাহলে পরে আমার ইলেকট্রিক এনার্জির যদি ডেফিনেশন বলে, তাহলে আমার ডেফিনেশনটা আমি কি বলবো? দিস ইজ আওয়ার ডেফিনেশন। ইলেকট্রিক এনার্জি ইজ দ্য এবিলিটি টু ডু ওয়ার্ক অর প্রডিউস হিট অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ফ্লো অফ ইলেকট্রিক চার্জ থ্রু এ কারেন্ট। ইলেকট্রিক চার্জ ফ্লো করলে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করবে। তাহলে পরে ইলেকট্রিক এনার্জিকে আমি কিভাবে লিখতে পারবো? পাওয়ার পি ইজ ইকুয়াল টু কি এসছে? দ্য রেট অ্যাট হুইচ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ডিসিপেটেড। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি কী হবে? পাওয়ার ইন্টু টাইম। তাহলে পরে ম্যাথামেটিক্যালি আমি ইলেকট্রিক এনার্জিকে কি লিখব? ম্যাথামেটিক্যালি ইলেকট্রিক এনার্জিকে আমরা ক্যাপিটাল ই দিয়ে লিখি, এনার্জির ইউনিট জুল, তাহলে এনার্জি ইন জুলস ইজ ইকুয়াল টু পাওয়ার ইন ওয়াট ইন্টু টাইম ইন সেকেন্ড। এটা ক্লিয়ার হয়েছে? Yes sir. এবারে আগেকার দিনের বাল্বের গায়ে এরকম লেখা থাকতো, মনে আছে? 220 ভোল্ট 100 ওয়াট, और লেখা থাকতো 220 ভোল্ট 60 ওয়াট, এরকম লেখা থাকতো। এর মানে কি? এটাকে বলা হয় রেটিং অফ দ্য বাল্ব।
এর মানে হচ্ছে যদি আমি ফার্স্টের এইটা কনসিডার করি, এটা বোঝাচ্ছে যে যখন বাল্বটাকে আমি 220 ভোল্টে অপারেট করছি তখন বাল্বটা 100 ওয়াটস অফ পাওয়ারকে কনজিউম করছে। তার মানে 100 জুলস অফ এনার্জি এভরি সেকেন্ড কনজিউম করছে। সেকেন্ড এক্সাম্পলে কি বলবো, যদি বাল্বকে আমি 220 ভোল্টে অপারেট করি তাহলে বাল্বটা 60 ওয়াটস অফ পাওয়ারকে কনজিউম করছে। তার মানে এভরি সেকেন্ড 60 জুলস অফ এনার্জিকে কনজিউম করছে। ক্লিয়ার এই রেটিংটা? ইয়েস স্যার। এবার জুল হচ্ছে একটা স্মলার ইউনিট, ভেরি স্মল ইউনিট। ডোমেস্টিক বা কমার্শিয়াল পারপাসে আমাদের লাগে হচ্ছে লার্জার ইউনিট বা বিগার ইউনিট। তাহলে বিগার ইউনিট তার নাম হচ্ছে কিলোওয়াট আওয়ার, যেটাকে আমরা সিম্বলিক্যালি লিখি স্মল কে ক্যাপিটাল ডাব্লু স্মল এইচ। এবারে কিলোওয়াট আওয়ার মানে কি? একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আছে যার পাওয়ার হচ্ছে 1 কিলোওয়াট। আমি যদি এই অ্যাপ্লায়েন্সটাকে 1 আওয়ার ধরে রান করাই তাহলে যে অ্যামাউন্ট অফ টোটাল এনার্জিকে ও কনজিউম করবে তার ভ্যালু হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। তার মানে 1 কিলোওয়াট রেটিংয়ের যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স 1 আওয়ার কন্টিনিউয়াসলি রান করলে যে অ্যামাউন্ট অফ এনার্জিকে কনজিউম করবে সেই এনার্জির ভ্যালুটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। এটা ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। তাহলে আমি কি লিখব? ইফ অ্যান ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স অফ 1 kilowatt is used for 1 hour, the energy consumed by it is said to be 1 kilowatt hour. এবার 1 কিলোওয়াট আওয়ারকে আমাকে জুলে কনভার্ট করতে হবে। 1 মিনিট। এবারে 1 কিলোওয়াট আওয়ারকে আমি জুলে কি করে কনভার্ট করছি, এই রিলেশনটা কিন্তু পরীক্ষাতে খুব দেয়। ভালো করে দেখো, 1 কিলোওয়াট আওয়ার মানে 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার। এবার 1000 ওয়াটকে আমি 10 টু দি পাওয়ার 3 লিখতে পারি, আর 1 আওয়ারকে আমি যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত হবে? 3600 সেকেন্ড, 60 ইন্টু 60। তাহলে এখানে যদি আমি আরেকটা ফার্দার স্টেপ করি তাহলে জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে? 10 টু দি পাওয়ার 3 ওয়াট মাল্টিপ্লাইড বাই 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 সেকেন্ড। এইবার যদি আমি এটাকে ফলো করি, 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, 3.6 আগে চলে এলো, ওয়াট সেকেন্ড। ওয়াট কি ছিল? জুল পার সেকেন্ড। তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড মানে হচ্ছে জুল। ও বাবা দাঁড়াও, এটা একসাথে আসবে না, এটাকে একটু ইয়ে করতে হবে। তাহলে অর 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 6 জুলস। এই ক্যালকুলেশনটা ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার। এবার বাড়িতে ইলেকট্রিকের মিটার আছে, ইলেকট্রিকের মিটারের মধ্যে যে রিডিংটা আসে সেটা ইউনিটের টার্মে হয়, যেটাকে আমরা বলি হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট বা সিম্পলি ইউনিট, BOTU। দ্য ডোমেস্টিক কনজাম্পশন অফ electricity is
measured in board of trade units BOTU or simply in units, যেখানে 1 unit is equal to 1 kilowatt hour, where one unit is equal to 1 kilowatt hour। এবার যতটা অ্যামাউন্ট অফ এনার্জি তোমার টোটাল মান্থে কনজিউমড হবে, প্রডিউসড হবে, সেটাকে এই রিলেশন 3.6 ইন্টু 10⁶ জুল ইকুয়ালস টু 1 কিলোওয়াট এই টার্মে ইউনিট ইনক্রিজ করে, এবং সেখান থেকে আমরা আলটিমেটলি কারেন্ট ইলেকট্রিসিটির বিলটা আমাদের জেনারেটেড হয়। ঠিক আছে, ক্লিয়ার তো? ইয়েস স্যার। আচ্ছা, আর একটা ছোট্ট পার্ট আছে যেটা তোমাকে আমাদের বলে দিচ্ছি, জাস্ট ছোট্ট করে একটা গল্পের মতন, এটা করলে এই পার্টটা শেষ। কালকে আমি তোমাদেরকে সন্ধেবেলা ওই লেজারটা পড়াবো, লেজারটা পড়িয়ে দেব, আর টাইম পেলে আমি এক্সরেটা কালকে দেখিয়ে দেব। থার্মো ইলেকট্রিক এফেক্ট বলে একটা ফেনোমেনন আছে, যেখানে হিট এনার্জি আর ইলেকট্রিক্যাল এনার্জির কনভার্সান হয়। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, লাস্টে যেটা হয়েছিল, হ্যাঁ। আচ্ছা স্যার, আমি এই ক্লাসটা স্যার নিচ্ছি, ক্লাসটা নিয়ে তারপর করে দিচ্ছি। ওই তো হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, থার্মো ইলেকট্রিক এফেক্ট যেটা, সেটা হচ্ছে হিট এনার্জি আর ইলেকট্রিক্যাল এনার্জির একটা ইন্টার কনভেনশন। এখানে 3 ধরনের এফেক্ট আছে, সিবেক এফেক্ট, পেল্টিয়ার এফেক্ট, থমসন এফেক্ট। এটা অনিন্দিতা ম্যাডাম ক্লাসে পড়িয়েছেন তো? ইয়েস স্যার। থমসন এফেক্টটা আমাদের পড়তে হবে না, এটা আমাদের আউট অফ সিলেবাস। সিবেক এফেক্টের মধ্যে কি হয়, ধরা যাক দুটো ডিফারেন্ট কন্ডাক্টিভ মেটেরিয়াল, তাদের দিয়ে আমি একটা সার্কিট বানিয়েছি। তাহলে পরে কি হবে, দুটো জাংশন পাওয়া যাবে। এই দুটো জাংশনের মধ্যে আমরা একটাকে হট জাংশনে রাখবো, একটাকে কোল্ড জাংশনে রাখবো। তাহলে পরে সেখানে আমরা কি দেখব, একটা এন্ডকে সাপোজ বরফের মধ্যে রেখে দিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আরেকটাকে সাপোজ বুনসেন বার্নার দিয়ে হিট করলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে দুটো জাংশনের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে, তার জন্য টেম্পারেচার পার ইউনিট লেন্থে চেঞ্জ করছে। এর জন্য কি হয়, আলটিমেটলি একটা ইএমএফ জেনারেট করে। হট জাংশন থেকে কোল্ড জাংশনের দিকে ফ্রি ইলেকট্রনসগুলো যায়, তার জন্য আলটিমেটলি একটা ইএমএফ জেনারেট করে, এবং যে ইএমএফটা আলটিমেটলি কারেন্টকে সার্কিটের মধ্যে ড্রাইভ করে, যেটাকে আমরা বলি হচ্ছে থার্মো ইলেকট্রিক কারেন্ট। আর পেল্টিয়ার এফেক্টটা হচ্ছে উল্টো, একই রকমভাবে দুটো জাংশনের মানে দুটো ডিফারেন্ট মেটেরিয়াল দিয়ে আমি এরকমভাবে যদি একটা সার্কিটকে তৈরি করে এবার সার্কিটের মধ্যে দিয়ে যদি আমি কারেন্টকে ফ্লো করাই, তাহলে একটা জাংশনে হিট এনার্জি ডেভেলপ করে আর আরেকটা জাংশন কোল্ড থাকে। তাহলে সিবেকে দুটো জাংশনকে ডিফারেন্ট টেম্পারেচারে রেখে আমরা একটা ইএমএফকে মানে প্রডিউস করে, ক্রিয়েট করি না, ইএমএফকে ডেভেলপ করে সার্কিটের মধ্যে কারেন্টকে ফ্লো করাই। আর পেল্টিয়ার এফেক্টে কি করি, আমরা দুটো জাংশনের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স প্রডিউস করি কারেন্টকে ওই যে সার্কিটের মধ্যে ফ্লো করিয়ে।
এখানে দুটো ডিফারেন্ট মেটালকে কম্বাইন করে আমরা যে সার্কিটটা তৈরি করি তার নাম হচ্ছে থার্মোকাপল। এর দুটো গ্রাফ আছে, গ্রাফ দুটো এই মোমেন্টে আমার কাছে এখন নেই। এই গ্রাফ দুটো অনিন্দিতা ম্যাডাম যেটা দেখিয়েছেন ওই গ্রাফটাই কমন গ্রাফ। ওই গ্রাফটা একটুখানি একবার ক্লাসের ইয়ে থেকে দেখে নিস। আমি নেক্সট দিন কালকে দেখে আমি গ্রাফটা আমার কাছে ড্র করা নেই, গ্রাফটা ড্র করে আমি কালকে দেখিয়ে দেবো। তাহলে এইটা হলো আমাদের টোটাল ইউনিট 4 কমপ্লিট, কারেন্ট ইলেকট্রিসিটি পার্টটা কমপ্লিট। ঠিক আছে, ওকে স্যার। আজকে যা যা ডিসকাশন হলো সবার কাছে ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। ঠিক আছে, কালকে আমি ইয়েটা কি বলে ইউনিট 7-এর মধ্যে আমি লেজারটা কালকে পড়াবো। লেজারটা পড়ানোর পর যদি টাইম পাই তাহলে পরে এক্স রে বা বোর্ডস থিওরি যেটা যে কোনো একটা দেখিয়ে দেবো। দেখছি আগে লেজারটা পড়িয়ে দিই, তারপরে বাকিটা দেখছি। ঠিক আছে, তাহলে চলো এবার ক্লাসটা আমরা শেষ করি। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, ওয়েলকাম।